This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 270-এর উপরে মানুষ তারা হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাগুড়িতে টর্নেডোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা আরও একবার। ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। জেলার 2 হাসপাতালে আহত অবস্থায় ভর্তি প্রায় 270 জন। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দুর্যোগে মৃত এবং আহতদের জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। রাতেই তিনি জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন। আহতদের সঙ্গে দেখা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধি মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে প্রশাসন, এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঝড়ে মৃত্যুতে শোক প্রকাশ, প্রধানমন্ত্রীর আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এক্স হ্যান্ডেলে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, এখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর অবস্থান কোথায়? তিনি কি হাসপাতালে পৌঁছে গিয়েছেন? আর কি কি আপডেট রয়েছে আমাদের জানাও বিস্তারিতভাবে। দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে রওনা হয়েছেন জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয় ফাটাপুকুর এলাকায় রয়েছে। আর মিনিট 20-এর মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছাবেন। সেখানে আহত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি, এবং তাদের সঙ্গে কথা বলার পর ময়নাগুড়ি বার্নি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে পারেন। ওই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। রাতেই ওই এলাকায় গিয়ে পরিস্থিতি কিছুটা বুঝে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজেই। সেই কারণেই মুখ্যমন্ত্রী এলাকায় যাচ্ছেন। আর মিনিট 20-এর মধ্যে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় ফাটাপুকুর এলাকা অতিক্রম করছে। আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ির দিকে তিনি পৌঁছে যাবেন। শুভজিৎ, বেশ ধন্যবাদ প্রসেনজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। মুখ্যমন্ত্রীর কনভয়ের ঠিক সঙ্গে আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন, প্রসেনজিতের সঙ্গে কথা বলছিলাম। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছবেন, তারপর সেখান থেকে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এলাকা সেই এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অন্যদিকে নীলেশ্বর আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নীলেশ্বর, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যারা আহত তাদের চিকিৎসা চলছে। তুমি কিছুক্ষণ আগে আমাদের বলছিলে যে সংখ্যাটা প্রায় 270। একটা হাসপাতালে 100 জন, আরেকটা হাসপাতালে 170 জন, প্রায় 270 জন। অন্যদিকে 5 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সব মিলিয়ে ত্রাণের ব্যবস্থা কি হচ্ছে? সব মিলিয়ে সেখানে ক্যাম্পের কথা কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে কথা হয়েছিল গৌতম দেব, তিনি বলেছিলেন ক্যাম্প গড়া হবে। সব মিলিয়ে আর কি কি ব্যবস্থাপনা নজরে আসছে? না দেখো, ব্যবস্থা বলতে গেলে পরে প্রশাসনের পক্ষ থেকে যেটা করা এই মুহূর্তে প্রয়োজন ছিল সেটা হচ্ছে ত্রাণ, যারা দুর্গত, যাদের যেই এলাকায় ঝড়ে বিধ্বস্ত সেই এলাকায় যাওয়া এবং সেখানে চিহ্নিতকরণ শুরু করে তাদেরকে পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের এই মুহূর্তে যেটা খাওয়া দাওয়া, পানীয় জল ইত্যাদির ব্যবস্থা করা, সেইটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এবং আমাদের জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান বাহালে, তারা দুজনেই ছিলেন বিভিন্ন এলাকাগুলোতে। তারা নিজেরাই পরিদর্শন করেছেন। পাশাপাশি ত্রাণ শিবির সেখানে খোলা হয়েছে। এবার এখন এই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয় জলপাইগুড়িতে ঢুকবে। এবং আমরা যেটা জানতে পারছি যে জলপাইগুড়ি হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবার পর তিনি কিন্তু রাতেই ময়নাগুড়ি যাবেন এবং ময়নাগুড়ি হাসপাতালে তিনি যাবেন। সেখানটায় তিনি যারা আহত রয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং তারপর তিনি সম্ভবত শিলিগুড়ি ফিরে যাবেন এবং সকালে আবার ওই যে বিধ্বস্ত এলাকা অর্থাৎ ময়নাগুড়ি বার্নিশ অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু তিনি যাবেন, এমনটা কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। বিভিন্ন সূত্র মারফত আমরা এমনটাই জানতে পেরেছি। বেশ, আগামীকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও যাচ্ছেন, সেই খবর আমরা দর্শকদের জানিয়েছি। রাজভবনে এমার্জেন্সি সেলও খুলেছেন বোস। সব মিলিয়ে এই মুহূর্তের কি আপডেট, লেটেস্ট আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আরও একবার আপনাদের শোনাই। কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।
অন্যদিকে মহুয়া মৈত্রর কেন্দ্র বিজেপিকে নিশানা করেই 24-এর ভোট প্রচারের সূচনা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআই স্ক্যানারে থাকা মহুয়াকে পাশে নিয়েই তোপ দাগলেন এজেন্সি নিয়ে। আজ তৃণমূল সুপ্রিমোর নিশানায় ছিলেন বিজেপির প্রার্থী রানী মাও। তবে এ রাজ্যে বাম কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেও ভোটের পর ইন্ডিয়া জোটের দরজা খুলেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা থেকে বহিষ্কারের দিনই মমতা বুঝিয়ে দিয়েছিলেন দল মহুয়া মৈত্রর পাশে আছে। সেই বহিষ্কৃত মহুয়াকে জেতানোর ডাক দিয়ে রবিবার লোকসভা ভোট প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। এজেন্সি রাজের অভিযোগ তুলে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা জেতেন, বলছেন 400 ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স? মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজপরিবারের বধূকে প্রার্থী করে বাজিমাত করতে চাইছে বিজেপি। মমতার নিশানা থেকে বাদ পড়লেন না সেই রানী মাও। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে মাতা রাজ হলো? আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। কৃষ্ণনগরে লোকসভার প্রথম প্রচার সভা থেকে সিএএ বিরোধী সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বিজেপি মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও। তাই মনে রাখবেন, আমরা কে করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। দেশ জুড়ে ইন্ডিয়া জোট তৈরির ডাক দেওয়া হলেও এ রাজ্যে তা ভেস্তে গিয়েছে। এ নিয়ে বাম কংগ্রেসকে একযোগে নিশানা করেন মমতা। তবে ভোটের পর যে জোটের তিনি দরজা খুলে রাখছেন তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। দিদি জানে আমার খোকাবাবু যে পরিমাণ লুট করেছে, আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে, ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আসবে। সিএম ইন্ডিয়া জোট পালিয়ে এসছে, মোদির ভয় সবাই জানে। এটা কেজরিওয়াল মোদিকে ভয় করেনি, তাই ইন্ডিয়া জোটে আছে। তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে, সে এখন জেলে। মুখ্যমন্ত্রী আজকে এমন আবার অসত্য বলেছেন যারা ঘোড়াও শুনলে হাসবে। উনি বিজেপির বিরুদ্ধে নয়, উনি বিজেপিকে সাহায্য করার জন্য ইন্ডিয়া জোটকে ভাঙার প্রচেষ্টাতে আছেন। বাংলায় বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে কার্যত বিজেপির হাতকেই মজবুত করা, এমন বার্তাই মানুষকে দিলেন মমতা। তবে নির্বাচনের পর যে জোট ইন্ডিয়ার বিভিন্ন বৈঠক বা আসন সমঝোতার রাস্তা তিনি খোলা রাখছেন, তা আজকের জনসভা থেকে স্পষ্টই করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, কৃষ্ণনগর, নদিয়া। একদিকে দুর্নীতিগ্রস্তরা, অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। লোকসভা ভোটের প্রচারে বিরোধীদের উদ্দেশ্যে ঠিক এভাবেই সীমারেখা টেনে দিলেন প্রধানমন্ত্রী। দিল্লির রামলীলা ময়দানে যখন একজোট বিরোধীরা, তখন মিরটের সভা থেকে দুর্নীতি ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে পর পর তীর ছুড়লেন প্রধানমন্ত্রী কি দাবি করলেন? তিনি দাবি করলেন দুর্নীতিগ্রস্তদের থেকে উদ্ধার হওয়া 17,000 কোটি টাকা ফেরানো হয়েছে ক্ষতিগ্রস্তদের। শোনাবো আপনাদের। मोदी का मंत्र है भ्रष्टाचार हटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। জমি দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আবগারি দুর্নীতিতে ইডির জালে আর এক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে গ্রেফতার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতা।
একের পর এক দুর্নীতিতে বিরোধী দলের নেতা নেত্রীরা জেলে। এই প্রেক্ষাপটে দুর্নীতি ইস্যুতে ইন্ডিয়া জোটের নেতাদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। রবিবার উত্তরপ্রদেশের মেরঠে ছোট পর্দার রাম অরুণ গোভিলের সমর্থনে প্রচার সভা থেকে নরেন্দ্র মোদীর তোপ, জোট বেঁধেছে দুর্নীতিগ্রস্তরা। जो भ्रष्टाचार हटाने के लिए मैदान में है, दूसरा वो खेमा जो भ्रष्टाचारियों को बचाने के लिए मैदान में है। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হোক বা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার দেখেছে রাজ্যবাসী। উত্তরপ্রদেশের সভা থেকে সেই প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। पूरे देश में आपने टीवी पे देखा होगा, कहीं बिस्तर के नीचे से नोटों को ढेर निकल रहे हैं, कहीं दीवारों से नोटों के ढेर निकल रहे हैं। বিজেপি প্রার্থী হওয়ার পর কৃষ্ণনগরে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেছিলেন ইডির বাজেয়াপ্ত করা ৩,০০০ কোটি টাকা গরিব মানুষকে ফেরত দিতে চান। মেরঠের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন দুর্নীতিগ্রস্তদের থেকে উদ্ধার হওয়া কয়েক হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। हमने भ्रष्टाचारियों की संपत्ति जब्त करके 17,000 करोड़ रुपए से ज्यादा मैंने उन जिनके पैसे गए थे उनको वापस लौटा दिया है। প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছেন, তার কিছুটা আগে দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে একজোটে বিরোধীরা। এনডিএ জোটের 400 আসনের টার্গেট নিয়ে রাহুল গান্ধী ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করেন। ये जो उनका 400 सीट का नारा है, ये बिना ईवीएम के, बिना मैच फिक्सिंग के, बिना सोशल मीडिया और प्रेस पर दबाव डालकर खरीदकर ये 180 पार नहीं होने जा रहा है। Let me first state the All India Trinamool Congress is very much was, is and will be part of the India Alliance. একদিকে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর লড়াই, অন্যদিকে দুর্নীতি রোখার শপথ। বিরোধীদের বিরুদ্ধে এই সীমারেখা টেনে দিলেন প্রধানমন্ত্রী। বিরোধীরা যতই কাছাকাছি আসুক, তাদের দুর্নীতি যে অন্যতম অস্ত্র হতে চলেছে তা বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই কথা আপনি নিশ্চয়ই মানবেন, ছোটবেলার শেখা অনেক কিছুই মনে থেকে যায়, মানে দীর্ঘদিন মনে থেকে যায়। যেমন ধরুন ওই 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু। এই বৈদিক যুগে গণিতবিদরা সংখ্যা বোঝাতে এই ধরনেরই উদাহরণ ব্যবহার করতেন। অর্থাৎ চন্দ্র, নেত্র, বেদ দিয়েই সহজেই সংখ্যা চেনা যায়। আচ্ছা, এবার যদি বলি যে 1 দুর্নীতি, 2 কাটমানি, 3 কাজিয়া, এবার বলুন তো এই 3 অভিযোগের ফলায় কার বা কাদের অস্বস্তি বাড়বে? বিরোধীরা চোখ বন্ধ করে বলে দিচ্ছেন কে আবার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়বে। বাইরে থেকে বাংলায় ভোট লড়তে এসেছেন, শেষমেশ কিনা তার মাথায় হাত। হ্যাঁ, বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কথা বলছি। দলীয় কোন্দল, 2 নেতার কীর্তিতে মাথায় হাত কীর্তি আজাদের। দেখুন একবার। চল্লিশ দিন বাকি আছে এখনো, দেখুন কোথায় কি অবস্থা হয়। আপনাকে এটা পাগলা করে ছাড়বে, পাগলা করে থাকতে হবে। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর অবস্থা দেখে সতর্ক করলেন বিজেপি বিধায়ক। আচ্ছা, কীর্তি আজাদ এমন ছবি আগে দেখেছেন? দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে 2 গোষ্ঠীর লড়াই থামাতে না পেরে রণক্লান্ত প্রার্থী মন্দিরে আশ্রয় নেন, হাত জোর করে বসে পড়েন। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় নেতৃত্বে শেখ শাহাবুদ্দিন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের দেখভালের দায়িত্ব পান। তারপর থেকেই শাসক নেতা আমিনুর রহমানের সঙ্গে শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর প্রায়ই গোলমাল বাঁধে। সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের কমিটিতে বদল আনেন আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শেখ শাহাবুদ্দিন ও তার সঙ্গীদের জায়গায় কমিটিতে আনা হয় আমিনুর রহমান এবং তার সঙ্গীদের। কমিটি বদলে গোষ্ঠীদ্বন্দ্বে যেন ভৃতাহুতি পড়ে। এলাকার বিজেপি নেতাদের অভিযোগ,
দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন নিয়েই যত গোলমাল। 12 নম্বর ওয়ার্ডে যেটা ঘটেছে সেটা হচ্ছে ডিএসপি কাটমানির পয়সা। ওইখানে দু তিনটে গ্রুপ রয়েছে, কে ক্ষমতায় থাকবে, কে প্রার্থীকে নিয়ে ঘুরবে সেই নিয়ে ওদের দ্বন্দ্ব। অতএব প্রার্থী তো হতাশ হবে, আগামী দিনে আরও হতাশ হতে হবে। রবিবাসরীয় সকালে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ 12 নম্বর ওয়ার্ডে প্রচারে আসেন। প্রথমেই ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শেখ শাহাবুদ্দিন। এরপর কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে মিছিল শুরু করেন শাহাবুদ্দিন ও তার দলবল। 300 মিটার দূরে দাঁড়িয়েছিলেন আমিনুর রহমান ও তার অনুগামীরা। মিছিল সেখানে পৌঁছলেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। সংঘর্ষের জেরে অসুস্থ হয়ে পড়েন কীর্তি। প্রত্যাশিতভাবেই দলীয় কাজিয়ার কথা স্বীকার করেননি প্রার্থী বা দল। कोई झमेला नहीं था, आपस में गर्मी में अति उत्साह है, सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। लड़ाई झगड़ा झंझट नहीं है। কোনো দুষ্কৃতি হয় ঢুকে পড়েছিল কিনা বলতে পারছি না, তবে আমরা দলগতভাবে আইডেন্টিফাই করার ব্যবস্থা করছি। এই সব দেখে শুনে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পরামর্শ, আগে পার্টি সামলা তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। উনি আমাকে ধমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, ওনার পার্টির লোকেরা সামলান। ভোটের মুখে এই ছবি নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের। কিন্তু তৃণমূল সুপ্রিমো বিভিন্ন সময়ে কখনো নরমে কখনো গরমে নেতা কর্মীদের কাজিয়া বন্ধ করার কথা বলেছেন। 23-এর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেত্রী বলেছিলেন, তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই, আমি আপনাদের বলে গেলাম। তারপরও কি ঝগড়াঝাটি বন্ধ হয়েছে? পঞ্চায়েত ভোট পেরিয়ে আরও একটা ভোট হতে চলেছে বাংলায়। বিরোধীরা বলছেন শাসক দলের কোন দল চলছে, চলবে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। আবারও এক বিপর্যয়, হ্যাঁ আবারও মৃত্যু, এবার বিরাটিতে। নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মহিলার মৃত্যু। অবৈধভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনায় গ্রেফতার প্রমোটার সহ মোট 4 জন। আর এ নিয়ে তুঙ্গে রাজনীতির তরজা। গার্ডেন রিচ দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, কিন্তু শহরে বহুতল বিপর্যয় চলছেই। তারই টাটকা উদাহরণ বিরাটি। নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মহিলার মৃত্যু। উত্তর দমদম পুর এলাকায় 17 নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে তৈরি হচ্ছে এই বহুতল। শনিবার সন্ধ্যায় নির্মীয়মান বহুতলের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন কেয়া শর্মা চৌধুরী। সেই সময় এই দুর্ঘটনা। নির্মীয়মান বাড়ির একাংশ সরাসরি মহিলার উপর ভেঙে পড়ে। ফোনে কথা বলছিল, বলতে বলতে ওর মাথার মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়েছে। মানুষ তো আর আমরা ফিরে পাবো না, আর যাতে কোনো লোকের কিছু না হয়, এদের তো হয়েছে। প্রমোটার গৌতম দে সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর। তদন্তে গ্রেপ্তার 3 প্রমোটার সহ 6 জন। মৃতের পরিবারের অভিযোগ, বেআইনি নির্মাণ নিয়ে বারবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। প্রশাসনকে বলবো এই অবৈধ নির্মাণ যেন এক্ষুনি ভেঙে দেয়। পাড়া থেকে অনেক প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট প্রমোটার কোনো কর্ণপাত করেননি। এলাকাবাসীর দাবি, ফ্ল্যাটটা তৈরি করে মেন রাস্তাটা দেখিয়েছে 18 ফুট হয়তো রাস্তা, ওইটা দেখিয়েছে। এই 7 ফুট রাস্তায় আমাদের পৌরসভায় অ্যালাউ নেই, সেখানে 5 তলা বিল্ডিং তৈরি করা হয়েছে। আমার তো মনে হয় এটা আনলিগাল কাজ। যদিও দমদম পুরসভার চেয়ারম্যানের দাবি, কিন্তু বিল্ডিং আইন অনুযায়ী সমস্তটাই হয়েছে। যেহেতু এয়ারপোর্ট সংলগ্ন, এয়ারপোর্টের পারমিশন না থাকলেও প্ল্যান পাবে না। আচ্ছা বেশ, যদি বেআইনি না হয় তাহলে কি তোলাবাজির কারণে কোয়ালিটি একেবারে কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছিল? শুধু বেআইনি নির্মাণের অভিযোগই নয়, দুর্ঘটনার পিছনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। যে বালি ব্যবহার করা হয়েছে, এই বালিকে বলা হয় ঝোড় বালি। অর্থাৎ এগুলো কিন্তু বিল্ডিং বানানোর জন্য কোনোভাবে কিন্তু নিরাপদ নয়। এই যে সিমেন্ট, এই সিমেন্ট কিন্তু তারা বলছেন এগুলো 1 নম্বর নয়, 2 নম্বরই সিমেন্ট। বিরাটির ঘটনায় ফের শাসক দলের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা। কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়। সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ। শুধু পুরসভা নয়, রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিজেপি আর তৃণমূল ভাঙার রাজনীতি করছে।
বাড়ি তৈরির ক্ষেত্রে নিশ্চিতভাবে সতর্ক থাকা আরও বেশি দরকার, কিন্তু এই দুর্ঘটনাগুলো সামাজিক ঘটনা, এগুলো এরম নয় যে এই পৃথিবীতে প্রথম ঘটছে। নিরীহমান বাড়ি, তার উপরে একটা পর্দা দেওয়া উচিত, তার সংসারের গেল তার সব গেল। বিরোধীরা সরব, শাসক দল ডিফেন্ড করছে, কিন্তু প্রশ্ন হলো শহরে পরপর বহুতল বিপর্যয়ের দায় কার? মানুষের জীবন নিয়ে ছেলে খেলা থামবে কবে? সোমা, রঞ্জিত, সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে ভোটের আগে দেওয়াল লিখন চলছে, আর এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে খড়দার পাতুলিয়া এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে বচসা। পাতুলিয়া ব্রাহ্মণপাড়ায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তর সমর্থনে দেওয়াল লেখার কাজ করছিলেন দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগ, সে সময় বিজেপির কর্মীদের দেওয়াল লিখনে বাধা দেয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। দেওয়াল লিখনের চুনের বালতিও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের বচসায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় রহড়া থানার পুলিশ। আমরা আগে চলে এসেছি, আমরা দেখেছি এটা পুরো প্লেন ব্ল্যাঙ্ক দেয়াল, একটা কোনো কিছু লেখা ছিল না। তো আমি এসে চুন করছিলাম, ও দুম করে পিছন দিকে এসে আমার বালতিটা নিয়ে এখানে ছুঁড়ে ফেলে। আমি বললাম, আপনি বালতিটা ফেললেন কেন? আপনি আমাকে বলতে পারতেন যে এই দেওয়ালটা লিখবে না, লিখতাম না, কিন্তু বালতিটা আপনি ছুঁড়লেন কেন? ভিত্তিহীন অভিযোগ। তো ওদের তো আপনারা নিজেরাই দেখছেন যে চারিদিকে ওদের ওদের ওই দলের মধ্যে কি আছে, মণ্ডল সভাপতি এই সেই অনেক ভাগ রয়েছে, নিজেদের মধ্যেই তো ঝামেলা প্রার্থী নিয়ে চারিদিকে নিজেরাই পোস্টার করছে, নিজেরাই এসব। এখন মানুষের কাছে তো যেতে পারছে না, নানান রকম মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে, তাও ফেল হচ্ছে। এখন এইটাই অস্ত্র বানাচ্ছে, নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছে, করে তৃণমূলের দিকে। অন্যদিকে জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগ, কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছিলাম। 5 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। প্রায় 270 জন, তারা দুটো আলাদা আলাদা হাসপাতালে চিকিৎসাধীন। সেই টর্নেডোর ছবি আপনারা আরও একবার দেখছেন, যে ছবি ভাইরাল হয় আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি হাসপাতালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আপনাদের সেই ছবি দেখাবো। আমার সহকর্মী প্রসেনজিৎ ছিলেন কনভয়। প্রসেনজিৎ এখনো রয়েছেন সেখানে। প্রসেনজিৎ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর অবস্থান কোথায়? দেখো, আমি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী কনভয় রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন। জলপাইগুড়ি শহরে ঢোকার মুহূর্তে এই মুহূর্তে কনভয় দাঁড়িয়ে আছে। আমি সেই ছবি সরাসরি TV9 বাংলার দর্শকদের দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী বিশেষ বিমানে কলকাতা থেকে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় জলপাইগুড়ির খুব কাছাকাছি রয়েছে মেডিকেল কলেজে, যেখানে আহতরা রয়েছেন। তার আগে মুখ্যমন্ত্রী সম্ভবত এখানে এসেছেন। আমরা দেখাচ্ছি ছবিটা, মুখ্যমন্ত্রী নেমেছেন গাড়ি থেকে, সেই ছবিটা সরাসরি দেখাবো। মুখ্যমন্ত্রী কথা বলছেন, গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন, সেই ছবিটা কিন্তু দেখাবো। এই বাড়িতে এসে পৌঁছেছেন, ক্ষতিগ্রস্ত বাড়ি, সেই বাড়িতে মুখ্যমন্ত্রী সরাসরি এসে পৌঁছেছেন এবং কথা বলবেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। সেই ছবি সরাসরি TV9 বাংলার দর্শকদের দেখাচ্ছি যারা রয়েছেন এখানে। সরাসরি সেই ছবি, মুখ্যমন্ত্রী এসে কথা বলছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের না, ঠিক আছে, হ্যাঁ। মোবাইল ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি দাদা। আপনি একটু, হ্যাঁ আপনি লম্বা তো ভাই। মোবাইলটা পিছনে, মোবাইলটা পিছনে। হোল্ড, প্রিয়াঙ্কা হোল্ড, রিজিয়া হোল্ড করবে। ওইদিকে একজন বেরিয়ে যাচ্ছে, রিজিয়া ঘুরে যাও তো, ঘুরে গেলে সুবিধা। হ্যাঁ, আমাদের দিকে ঘুরে যাও, তোমরা ঘুরে যাও তো, ঘুরে যাও, ঘুরে যাও, তোমরা ঘুরে যাও তো, তারও সুবিধা হবে। অরূপদা, অরূপদা ফ্রন্টটা ছাড়ো একটু, সাইড। হ্যাঁ হ্যাঁ, এই ওকে ওকে। হাসপাতালে যাওয়ার আগে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার, তাদের রাস্তায় তাদের বাড়ি এবং সেখানে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস। আমরা যাবো না, চিন্তা নেই দাদা। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। পাচ্ছিস তো ফ্রেমটা? কাকে কাকে বল? উনি উনি দাদা একটু একটু সাইড হয়ে যান, লাইভ চলছে। ঠিক
সব লাইভে আছে তো গার্ড হয়ে যাচ্ছে সরি মন্দিরের চালাটা